Assalamu alaikum. Myself Khalid Hassan Milo, M. Abdur Rahim Medical College Dinaspur, session 2017-18. So today's topic of discussion is forensic thanatology. Thanatology চ্যাপ্টারটা ফরেন্সিক মেডিসিনের চ্যাপ্টার এইটের একটা পড়া এবং এটা সাধারণত আমাদের যে আইটেম কার্ড রয়েছে মেডিকেল কলেজের আইটেম কার্ডের 7 অথবা 8 নাম্বার আইটেমে থাকে। সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল থানাটোলজি, এটা একটা ডাইসলেবল ওয়ার্ড। থানাটস এবং লগস এই দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। সো থানাটস এই শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ থানাটস মিন্স ডেথ is the scientific study of death in all aspects, including its causes and phenomena. It also includes bodily changes that accompany death, that means post-mortem changes and their medical legal significance. তাইলে আমাদের ডেথ মিন্স মৃত্যু। সো এই মৃত্যু রিলেটেড যে কোনো সায়েন্টিফিক স্টাডি, ঠিক আছে, মৃত্যুর কারণ সম্পর্কে, ফিনোমেনা সম্পর্কে এবং বডিলি চেঞ্জ, মৃত্যুর পরে যে বডিলি চেঞ্জ হয় যেগুলোকে আমরা বলি পোস্ট মর্টেম চেঞ্জেস, এবং দেয়ার মেডিকোলিক্যাল সিগনিফিকেন্স, অর্থাৎ মেডিকোলিক্যাল সিগনিফিকেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি দিস ইজ অ্যাক্সিডেন্টাল, হোমিসাইডাল, সুইসাইডাল, ন্যাচারাল অর আনন্যাচারাল ডেথ ইন গ্রসলি। সো থানাটোলজি ডিলস উইথ অল অ্যাবাউট ডেথ, অর্থাৎ মৃত্যু নিয়ে যেখানে আলোচনা করা হবে, অর্থাৎ মেডিকো লিগালি মৃত্যুর কারণকে ব্যবহার করা হবে, সেটাই হচ্ছে কি ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিক থানাটোলজির। আচ্ছা, এখন আসা যাক যে হচ্ছে আমরা এই অধ্যায় শেষে কী কী জিনিস সম্পর্কে জানতে পারবো। কনসেপ্ট অফ ডেট, ডেফিনেশন অফ ডেট, টাইপ অফ ডেট, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ডেট, ডায়াগনোসিস অফ ডেট, ডিডি মিনস ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ডেট, ডেট ট্রান্স, লেজার সিন্ড্রোম, আনকনশিয়াসনেস, প্রিজাম্পশন অফ ডেট অ্যান্ড সার্ভাইভারশিপ, সাডেন ডেথ, ইউথানাসিয়া অ্যান্ড পোস্টমর্টেম চেঞ্জেস। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমাদের মৃত্যু সম্পর্কে জানতে হলে আমাদের কনসেপ্ট অফ ডেথ এবং লাইফ, অর্থাৎ মৃত্যু এবং জীবন, এই দুইটা সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট থাকতে হবে। লাইফ মিনস এক্সিস্টেন্স, অর্থাৎ লাইফের বাংলা হচ্ছে জীবন বা অস্তিত্ব। অর্থাৎ লাইফ হচ্ছে এমন একটা কন্ডিশন যেটা আমাদের ইনঅর্গানিক ম্যাটারের সাথে আমাদের যারা লিভিং ম্যাটার রয়েছে, অর্থাৎ লিভিং অর্গানিজম থেকে শুরু করে হিউম্যান, তারপরে হচ্ছে প্লান্টস, আদার্স যে অর্গানিজমগুলো রয়েছে, এই অর্গানিজমের সাথে একটা ইনঅর্গানিক ম্যাটারের যে ডিফারেন্সেস, এটা যে কন্ডিশনের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে লাইফ। ফর এক্সাম্পল, একটা ইটের তৈরি দালান কোঠা যার জীবন নেই এবং একটা মানুষের যার জীবন আছে, তার ভিতরে যে পার্থক্যটা, এই পার্থক্যটাই করতে পারি আমরা লাইফের মাধ্যমে। অর্থাৎ যার এক্সিস্টেন্স আছে সে কী করবে, তার যদি কোনো ইনজুরি হয়, ওই ইনজুরিয়াস এজেন্টের বিপরীতে সে একটা রেসপন্স দিবে, সে একটা রেসপন্স দিবে, এই রেসপন্সটাই হচ্ছে লাইফ। এবং মৃত্যু বা ডেথের অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড রয়েছে। মৃত্যু, ধ্বংস, দেহত্যাগ, জীবনহানি, দেহক্ষয়, অনন্ত নিদ্রা, সবগুলো আমরা বলতে পারি। সো এইরকম একটা বিষয় যে প্রত্যেকটা প্রোডাক্টের যেমন একটা এক্সপায়ারি ডেট আছে, আমাদের মানুষেরও যখন লাইফ এক্সপায়ার্ড হয়ে যায় তখন আমরা তাকে ডেথ বলি। সো ফিলোসফিক্যাল, লিগাল অ্যান্ড মেডিকেল অর সায়েন্টিফিক কনসেপ্ট অফ ডেথ, অক্সফোর্ড ডিকশনারি গিভস দ্য মিনিং অফ ডেথ অ্যাজ দ্য ইন্ড অফ লাইফ, অর্থাৎ জীবনের সমাপ্তিটাকেই আমরা ডেথ বলছি। অর্থাৎ আমাদের যে একটা এক্সিস্টেন্স ছিল, এই এক্সিস্টেন্সটা শেষ হয়ে যাওয়াকেই আমরা ডেথ বলতেছি। এরপরে আরেকটা ডিকশনারি বলে ডেথ মিন্স এক্সটিংশন অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনটা শেষ হয়ে যাওয়া। এছাড়া ব্ল্যাক লস ডিকশনারি ডিফাইন্স ডেথ অ্যাজ দ্য সিসেশন অফ লাইফ, দ্য সিজিং দ্য এক্সিস্ট। সিজিং বা সিসেশন, এটা মানে হচ্ছে ইন্ডিং, অর্থাৎ শেষ হয়ে যাওয়া, অর্থাৎ আমাদের লাইফটা শেষ হয়ে যাওয়া, অর্থাৎ যেই কন্ডিশন পর্যন্ত আমাদের বডি একটা ইনজুরিয়াস এজেন্টের বিরুদ্ধে একটা রেসপন্স দিবে, এই রেসপন্সিভনেসটা শেষ হয়ে যাওয়াটাকেই আমরা বলবো ডেথ, অর্থাৎ দ্য সিসেশন অফ লাইফ। ওকে, সো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নাও ডেথের ডেফিনেশন। ল ডাজ নট ডিফাইন ডেথ ক্লিয়ারলি, বাট ডেথের একটা মেডিকোলিক্যাল ডেফিনেশন আছে। এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে ডেথের এই ডেফিনেশন। ফরেন্সিক মেডিসিনে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার হুবহু করতে হবে, তার ভিতরে একটা হচ্ছে ডেথের ডেফিনেশন। সো ডেথের ডেফিনেশনটা খুব ভালো করে পড়ে ফেলা যাক। ডেথ মে বি ডিফাইন্ড অ্যাজ পার্মানেন্ট অ্যান্ড irreversible cessation of three interlinked vital systems of the body called tripod of life, namely the nervous system,
সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে, আমরা প্রত্যেকটা শব্দের ওয়ার্ড মিনিং বুঝে বুঝে পড়ব। ডেথকে বলা হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ মারা গেলে মারা যাওয়া থেকে পুনরায় আবার লিভিং কন্ডিশনে ফিরে আসতে পারবে না, এবং এটা ইররিভার্সিবল, অর্থাৎ একবার মারা গিয়েছে তো মারাই গিয়েছে, আর ফেরত আসবে না। পার্মানেন্ট অ্যান্ড ইররিভার্সিবল সিসেশন অফ 3 ইন্টারলিঙ্কড ভাইটাল সিস্টেমস অফ দ্য বডি। সো আমাদের বডিতে 11 সিস্টেমস রয়েছে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, জেনিটাল সিস্টেম, ইন্টেগুমেন্টারি সিস্টেম, হ্যাঁ, আরও অনেক আমাদের টোটাল ইন্ডোক্রাইন সিস্টেম রয়েছে, রেনাল সিস্টেম রয়েছে। তো আমাদের এইভাবে আমাদের টোটাল 11th সিস্টেম রয়েছে। এই 11th সিস্টেমসের ভিতরে আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট সিস্টেম আছে তিনটা। এই তিনটা সিস্টেমকে ভাইটাল সিস্টেম বলা হয়। কেন ভাইটাল সিস্টেম বলা হয়? কারণ এই তিনটা সিস্টেমের যে কোনো একটা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ যে কোনো একটার ফাংশনিং যদি অফ হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের ডেথ বা মৃত্যু হয়ে যাবে। এই জন্য এই তিনটা সিস্টেমকে কি বলা হয়, ভাইটাল সিস্টেম বলা হয়। ভাইটাল সিস্টেম বলার জন্য এই তিনটা সিস্টেমের, এই ভাইটাল সিস্টেমস অফ দ্য বডি এর আরেকটা নাম হচ্ছে ট্রাইপড অফ লাইফ। একে আরও বলা হয় বিশপস ট্রাইপড অফ লাইফ অর বাইশপস ট্রাইপড অফ লাইফ। বিশপ অর বাইশপ, দিস ইজ এ সায়েন্টিস্ট হু ডিসকভার ইট, এবং এই জন্যই তার নামে নামকরণ করা হয়েছে বিশপস ট্রাইপড অফ লাইফ। ট্রাইপড মানে কি? ট্রাইপড মানে পায়া। আমাদের যেমন টেবিল চেয়ারের 4টা করে পা রয়েছে, মানুষের 2টা পা রয়েছে। পা দ্বারা কি বোঝানো হয়, যে পা এমন একটা অর্গান যার মাধ্যমে মানুষ মুভমেন্ট করে, অর্থাৎ সমস্ত কর্মকাণ্ড, জৈবিক কর্মকাণ্ড সম্পাদনের জন্য আমাদের স্থানান্তরিত বা মুভমেন্ট, মাইগ্রেশনের যে একটা প্রয়োজন রয়েছে, এটা পায়ের মাধ্যমে সম্পন্ন হয়। সো আমাদের যে টোটাল লাইফ, এই লাইফটা মেইনলি তিনটা সিস্টেমের কারণে এক্সিস্ট করে, অর্থাৎ আমরা যে জীবিত লাইফ, হ্যাঁ, সো এইটা তিনটা সিস্টেমের কারণে এক্সিস্ট করে। এই জন্য এই তিনটা সিস্টেমকে বলা হয় ট্রাইপড অফ লাইফ। এই ট্রাইপডকে আমরা আরেকটাভাবে ভাগ করতে পারি, আরেকটা নাম আছে এর, বাইচ্যাট ট্রায়াড, BICHAT TRIAD, বাইচ্যাট ট্রায়াড। তাহলে আমরা বিশপস ট্রাইপড অফ লাইফ বা ট্রাইপড অফ লাইফ, বাইচ্যাট ট্রায়াড বা ভাইটাল সিস্টেমস অফ দ্য বডি, এই 4টা সিনোনিমাস শব্দ। ওকে, তার মানে আমাদের যে তিনটে ইম্পর্টেন্ট সিস্টেম, এই সিস্টেমগুলো আমরা কীভাবে মনে রাখবো, যে আমাদের মাথা থেকে নিচে, অর্থাৎ সবচাইতে যেই সিস্টেমগুলো ভাইটাল, সেই সিস্টেমগুলো আমাদের বডি তত উপরে থাকবে। যেমন নার্ভাস সিস্টেম সবচাইতে ভাইটাল সিস্টেমস অফ দ্য বডি, একদম মাথার নিচে কী আছে, আমাদের চেস্টে 2টা সিস্টেম আছে ইম্পর্টেন্ট, ওয়ান ইজ সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। সো এই তিনটা সিস্টেম আমরা কীভাবে মনে রাখবো, উপরের সবচাইতে 3টা ইম্পর্টেন্ট সিস্টেম, নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। এবং এই তিনটা সিস্টেমেরই ফাংশন পার্মানেন্ট এবং ইররিভার্সেবলি সিজড বা ইন্ড হয়ে যাওয়াটাকেই আমরা বলতেছি ডেথ। পরবর্তীতে বলা হয়েছে যে ইউনাইটেড স্টেটসে ডেথ সার্টিফাইড করার জন্য একটা কী লাগে, আমাদের লাইসেন্সড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা অ্যাপ্রুভড হওয়া লাগে। আচ্ছা, এরপরে আমরা আসি যে টাইপস অফ ডেথকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করি। আমরা স্লাইডের নিচের দিকে লক্ষ্য করি যে ফর দ্য পারপোজ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ডেথ অ্যান্ড ইটস মেকানিজম, ডেথ ইজ ডিভাইডেড ইন্টু 2 টাইপস, সোমাটিক ডেথ অ্যান্ড মলিকুলার ডেথ। সোমাটিক ডেথ এবং মলিকুলার ডেথ নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তো টাইপস অফ ডেথ কেন আমরা পড়বো, অর্থাৎ ডেথকে আমরা 2 ভাগে কেন ভাগ করতেছি? এখন দেখা যায় যে একটা সময়, একটা গল্প দিয়ে বলে এটা ব্যাখ্যা করি, যে একটা সময় দেখা গেল যে আমাদের বডিতে কিছু অর্গান ট্রান্সপ্লান্টেশন করার জন্য, যেমন একটা অর্গান হচ্ছে হার্ট, এই হার্টটা ট্রান্সপ্লান্টেশন করার জন্য একটা পেশেন্ট যদি মারা যাবার পরে ওই পেশেন্টের হার্টটা কখনোই ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা গেল যে মারা যাবার 24 আওয়ার্সের ভিতরে আমাদের যদি মারা গিয়েছে, কিন্তু 24 আওয়ার্সের কম সময়ের ভিতরে, অর্থাৎ মারা গিয়েছে এরপরে একদিন হয় নাই, এই সময়ের ভিতরে কোনো পার্সনের যদি স্কিন নিয়ে অন্য পার্সনের স্কিনে লাগানো হয়, যেটাকে আমরা স্কিন গ্রাফটিং বলি, এটা করা হলে দেখা গেল কি হচ্ছে, যে স্কিনটা কাজ করতেছে, মানে স্কিনটা অন্যের বডিতে লেগে যাচ্ছে এবং স্কিনটা মারা যায়নি ওই পেশেন্টের, কিন্তু হার্টটা আর কাজ করতেছে না। এই যে একটা দোটানা, এইটা থেকেই পরবর্তীতে আমাদের টাইপস অফ ডেথ আবিষ্কার হয়। কেন এটা হয়, এটা টাইপস অফ ডেথ নিয়ে বলার সময় ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো টাইপস অফ ডেথ 2 টাইপস, সোমাটিক ডেথকে আমরা বলি সিস্টেমিক ডেথ এবং ক্লিনিক্যাল ডেথ, আর সেলুলার ডেথ বা মলিকুলার ডেথ। আচ্ছা,
সোমাটিক ডেথ মানে ইট মিনস কমপ্লিট অ্যান্ড ইরিভার্সেবল স্টপেজ অফ ভাইটাল ফাংশন। আচ্ছা, এর সেকেন্ড যে টার্মটা আছে সিস্টেমিক ডেথ। সিস্টেমিক ডেথ মানে অর্থাৎ আমাদের বডিতে যতগুলো সিস্টেম আছে সবগুলো সিস্টেম যখন এর ফাংশন করা অফ করে দিবে, সেটাই হচ্ছে সোমাটিক ডেথ। অর্থাৎ আমাদের বডির যত সিস্টেম রয়েছে এই সিস্টেমের কোনো ফাংশন থাকবে না। যেমন আমি যদি উদাহরণ দিই যে আমাদের নার্ভাস সিস্টেম, যে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম রেসপন্স দেয়, ঠিক আছে, বিভিন্ন রিফ্লেক্সগুলো করায়, এগুলো থাকবে না। আমাদের হার্ট বিটিং হয়, আমাদের ব্লাডের মুভমেন্ট হয়, ঠিক আছে, এই ফাংশনগুলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে হবে না। আমরা ইন্সপাইরেশন এক্সপাইরেশন, দ্যাট মিনস রেসপাইরেশন, এটা করি যে আমাদের রেসপাইরেটরি সিস্টেমের মাধ্যমে, এই ফাংশনগুলো থাকবে না। এখানে ভাইটাল ফাংশনস বলা হচ্ছে মেইনলি এই ভাইটাল তিনটা ফাংশনস অফ হয়ে গেলে বডির কোনো ফাংশনই অ্যাক্টিভেট থাকে না। অর্থাৎ যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইনটেক না থাকে, আমার রেনাল সিস্টেম কীভাবে কাজ করবে, আমার ইউরিনারি সিস্টেম কীভাবে কাজ করবে, ঠিক আছে। সো দ্যাট মিনস যে আমাদের বডির প্রত্যেকটা সিস্টেমের ফাংশন যখন স্টপ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি সোমাটিক ডেথ। অর্থাৎ এই তিনটে টার্মের ভিতরে সিস্টেমিক ডেথটা মনে রাখলেই তোমরা সবাই ক্লিয়ারলি মনে রাখতে পারবা যে আমাদের সিস্টেম আছে বডিতে, এই সিস্টেম ফাংশনিং করা অফ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে ক্লিনিক্যাল ডেথ, অর্থাৎ ক্লিনিক্যালি একটা পার্সন যে মারা গিয়েছে তখন আমরা এই সিস্টেমিক ডেথটা দেখেই বুঝে যাবো। অর্থাৎ তার যদি কোনো সিস্টেম কাজ না করে, অর্থাৎ তার যদি কোনো শ্বাস প্রশ্বাস না থাকে, তার কোনো হার্টবিট না থাকে, পালস, প্রেশার এগুলো যদি না থাকে, অর্থাৎ সিস্টেমগুলো ফাংশন করা অফ করে দিয়েছে, এই সময় তাহলে আমাদের কি হবে, আমাদের সোমাটিক ডেথ হয়ে যাবে। এরপরে যেটা সেলুলার ডেথ। এখন দেখো যে অনেকগুলা সেলের সমন্বয়ে গঠিত হচ্ছে কি টিস্যুর সমন্বয়ে অর্গানের সমন্বয়ে সিস্টেম। সো সিস্টেম ফাংশন করা বন্ধ করে দিয়েছে, কিন্তু সিস্টেমের ভিতরে অনেকগুলো সেল রয়েছে। এই সেলগুলা দেখা যায় যে আমাদের সোমাটিক ডেথ হওয়ার পরেও 1 to 2 আওয়ার্স পর্যন্ত এই সেলগুলো জীবিত থাকে, এবং কিছু কিছু সেল দেখা যায় যে 1 days, 2 days এবং আপ টু 3 days। হ্যাঁ, যেমন স্কিন 1 days, তারপর আমাদের যে বোনস আছে বোনস 2 days, অ্যান্ড ব্লাড ভেসেলস যেগুলো আছে এগুলো আপ টু 3 days পর্যন্ত আমাদের হচ্ছে এইখানে যে সেলগুলো আছে ইন্ডিভিজুয়াল সেলগুলো ফাংশনিং করে থাকে, ইন্ডিভিজুয়াল সেলগুলো জীবিত থাকে। হ্যাঁ, ওই যে বলেছিলাম যে স্কিন 24 ঘন্টার ভিতরেও স্কিনটাকে যদি আমরা গ্রাফটিং করতে পারি তাহলে স্কিনটা ভালো ইনটেক অবস্থায় আছে, মারা যায়নি, এবং এটা কাজ করবে। কিন্তু পেশেন্ট আলটিমেটলি ডাইড, অর্থাৎ ক্লিনিক্যালি ডেথ হয়ে গিয়েছে, বাট সেলগুলো, ইন্ডিভিজুয়াল সেলগুলো এখনও ভালো আছে। এখন কোশ্চেন হতে পারে যে আমাদের কোনো ফাংশন চলতেছে না, অর্থাৎ আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে ব্লাড সাপ্লাই দিতে পারতেছি না, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে পারছি না, তাহলে কীভাবে আমাদের যে ইন্ডিভিজুয়াল সেলগুলো জীবিত আছে? হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা আছে। আমাদের যে ইন্ডিভিজুয়াল সেলগুলো রয়েছে, আমরা জানি যে সেলে কিছু এটিপি আগে থেকেই ফর্মেশন হয়ে থাকে, এবং ওই এটিপি যতক্ষণ পর্যন্ত রয়েছে সে আলাদাভাবে খাবার পাক, অক্সিজেন পাক, নাই পাক না কেন, ওই এটিপি দিয়ে সেলটা কিছু সময় পর্যন্ত জীবিত থাকতে পারে। এবং এই সময়টার কারণেই আমাদের সেলুলার যে ডেটটা আছে, এই সেলুলার ডেটটা সোমাটিক ডেটের অনেক পরে হয়। অর্থাৎ আমাদের সোমাটিক ডেথ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিস্টেম আগে ফাংশনিং করা অফ করে দেয়। যদি আমি এক্সাম্পল দিই যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফাংশন কি, যে আমাদের হার্ট পাম্প করা, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, এই সিস্টল এবং ডায়াস্টলের মাধ্যমে ব্লাডটা বডির সমস্ত প্রান্তে চলে যাবে। তো এইটা অফ হয়ে গিয়েছে, তার মানে ক্লিনিক্যালি ডেথ। কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য যে সেলগুলো আছে ওই সেলে আগে থেকে প্রডিউস হওয়া কিছু এটিপি রয়েছে, এবং তোমরা আরও একটি কনসেপ্ট জানো যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, অর্থাৎ অক্সিজেন না আসলেও অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে আগে যে নিউট্রিয়েন্টগুলো সেলের ভিতরে ছিল, এই নিউট্রিয়েন্টগুলোর কারণেও আমাদের হচ্ছে কিছু কী হতে পারে, এটিপি প্রোডাকশন হতে পারে, এবং ওই ওটিপি দিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল সেল কিছুক্ষণ পর্যন্ত বেঁচে থাকে। তার মানে যে একটা পার্সন মারা গিয়েছে, অর্থাৎ ক্লিনিক্যালি ডেথ, তার কোনো সাইন সিমটম রিফ্লেক্স কোনো কিছু নাই, কিন্তু তার সেলগুলো সাথে সাথে মারা যায় না, অর্থাৎ ক্লিনিক্যালি ডেথ। অর্থাৎ মানুষ মারা গিয়েছে আমরা যখন বলি একটা পেশেন্টকে, বা যে কোনো সাধারণ মানুষ যখন মারা যাবার পরেও 1 থেকে 2 ঘন্টা, এবং কিছু কিছু অর্গানের ক্ষেত্রে আরও পরে আমাদের সেলুলার ডেথ হয়। অর্থাৎ একটা মানুষ মারা গিয়েছে কিন্তু তার সেল মরে নাই, সেল মরতে কিছুটা সময় লাগে। এজন্যই আমাদের ডেথ 2 প্রকার, সোমাটিক ডেথ অ্যান্ড সেলুলার ডেথ। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে সোমাটিক ডেথ। এই সোমা মিনস হচ্ছে বডি, অর্থাৎ বডিলি আমাদের যত সিস্টেম আছে সিস্টেমগুলো এখানে মারা যায়, কিন্তু দ্য সেলস অফ ডিফারেন্ট টিস্যুস অফ দ্য বডি আর স্টিল অ্যালিভ অ্যান্ড ডাইজ আফটার সাম টাইম অ্যাট ডিফারেন্ট রেট। আমি বললাম যে কিছু বিভিন্নভাবে রেট করে। এখন দেখো যে এখানে আমাদের কোশ্চেন হচ্ছে যে সোমাটিক সিস্টেমিক ডেথ। সো সিস্টেমিক ডেথ মানে কি? সিস্টেমিক ডেথ মানে হচ্ছে আমাদের সিস্টেমগুলার
কোনো ফাংশনিং হবে না। তাহলে আমরা দেখি যে সিস্টেমগুলোর কী কী ফাংশন, সেই ফাংশনগুলো কীভাবে আমরা বুঝবো যে একটা পার্সন মারা গিয়েছে। অর্থাৎ আমরা যে বললাম যে ডায়াগনোসিস করবো কীভাবে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট বা ফিউচার প্রফেশন আমাদের যেহেতু ডাক্তার। সো একটা পার্সন মারা গেলে তাকে আমরা কীভাবে বুঝতে পারবো যে পেশেন্টটা মারা গিয়েছে। এই যে আমরা জানি যে সিস্টেমিক ডেথ মানে ক্লিনিক্যাল ডেথ, অর্থাৎ আমাদের যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো এক্সামিনেশন করব। সিস্টেমগুলো এক্সামিনেশন করলেই আমরা বুঝে ফেলবো যে পেশেন্টটা মারা গিয়েছে। তো এখানে আমাদের দেখি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কী কী আমরা দেখবো, যে পালস দেখব, হ্যাঁ, তারপরে আমরা দেখব হার্ট সাউন্ড দেখব, তারপরে আমরা ইসিজি দেখব। পালস দেখলে আমরা অ্যাবসেন্স পাবো, এটা আমরা সেন্ট্রাল পালস দেখি, যেহেতু হার্টের উপরেই ক্যারোটিড আর্টারি, এটা দেখবো। আমরা জানি যে ক্যারোটিড আর্টারি আমাদের যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের ঠিক অপোজিটে দেখা হয়। এছাড়া অ্যাবসেন্স অফ হার্ট সাউন্ড অন রিপিটেড প্রলংড অসকালটেশন। এছাড়া ফ্ল্যাট আইসোইলেকট্রিক ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা রেসপিরেটরি সিস্টেম দেখব। রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে রেসপিরেটরি মুভমেন্ট দেখব, হ্যাঁ, আমরা ব্রেথ সাউন্ড দেখব এবং অসকালটেশন করব চেস্ট, অর্থাৎ আমাদের যে সাউন্ডগুলো শোনা যায় ব্রিদিংয়ের জন্য, হ্যাঁ, ব্রঙ্কিয়াল সাউন্ড, ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে দেখব। এরপরে আমাদের সিজেশন অফ ব্রেইন অ্যাক্টিভিটি দেখার জন্য আমরা জেনারেলাইজ ফ্লাক্সিডিটি অ্যান্ড জেনারেলাইজ অ্যানাস্থেশিয়া, তারপর ডায়ালেটেড ফিক্সড পিউপিল দেখব আমরা, অ্যাবসেন্স অফ মোটর রেসপন্স, হ্যাঁ, তারপর অ্যাবসেন্স অফ কর্নিয়াল রিফ্লেক্সেস, যে কোনো রিফ্লেক্সেস। ফার্স্ট ইয়ারে তোমরা যারা নিজার্ক রিফ্লেক্স পড়েছো, অ্যাবডোমিনাল রিফ্লেক্স পড়েছো, কর্নিয়াল রিফ্লেক্স, পিপুলার লাইট রিফ্লেক্স, এগুলো সবগুলো অ্যাবসেন্স থাকবে। এখন এগুলো কঠিন মনে হচ্ছে, কিন্তু ওয়ার্ডে যখন তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এক্সামিনেশন, আমাদের মেডিসিন ওয়ার্ডে প্রত্যেকটা সিস্টেমের এক্সামিনেশন সেপারেটলি পড়ানো হবে। তো ওই এক্সামিনেশন পড়লে এই টপিক্সগুলা, হ্যাঁ, যে খুবই ইজি হয়ে যাবে যে কী কী আমরা এক্সামিনেশন করব। আচ্ছা, সেলুলার অর মলিকুলার ডেথ অ্যান্ড কনসেপ্ট অফ ব্রেইন ডেথ। তাহলে দেখো যে আমাদের সোমাটিক ডেথ হলো, সোমাটিক ডেথ হওয়ার পরে আমাদের সেলুলার ডেথ হয়, অর্থাৎ আমাদের বডির সিস্টেমগুলো আগে ফাংশন করা অফ করে দেয়। এরপরে কী হয়, এর এক থেকে সাধারণত 1 থেকে 2 ঘন্টা পরে আমাদের প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল সেলস রয়েছে আমাদের বডিতে, এই সেলসগুলো আস্তে আস্তে ডেথ হওয়া শুরু করে। ইন অ্যাবসেন্স অফ সার্কুলেশন অ্যান্ড রেসপিরেশন ডিফাইন্ড সেলস ডাই অ্যাট ডিফারেন্স টাইমস। তোমাদেরকে যদি এভারেজ বলা হয় তাহলে আমরা বলবো যে একটা পার্সন মারা যাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে তার সেলগুলো ডেথ হয়। কিন্তু যদি তোমাদেরকে ডিফারেন্ট টাইম বলা হয়, ডেথ অফ সাম সেলস আর মেনশন বিলো ইন সিকোয়েন্সিয়াল অর্ডার ফ্রম দ্য আর্লিয়েস্ট। যেমন এখানে রয়েছে কি, যে আমাদের স্কিন, বোন এবং হচ্ছে ব্লাড ভেসেলস। স্কিন আমাদের 24 আওয়ার্স লাগে, এগুলো তোমরা লিখে নিতে পারো, স্লাইডে নাই, দুঃখিত আমি। এছাড়া বোনস রয়েছে, বোনস হচ্ছে 48 আওয়ার্স এবং হচ্ছে ব্লাড ভেসেল হচ্ছে 72 আওয়ার্স। তোমরা এইভাবে মনে রাখতে পারো, 1 2 3 ডেজ, স্কিন 1 ডেজ, বোন 2 ডেজ, অর্থাৎ এবং আমাদের ব্লাড ভেসেল 3 ডেজ। অর্থাৎ একটা পার্সন মারা গিয়েছে, ক্লিনিক্যালি ডেথ। এই ডেথ হওয়ার পরেও আমরা কি দেখতেছি, যে 1 দিন 2 দিন 3 দিন, অর্থাৎ এই যে স্কিন, বোন এবং আর্টারিয়াল গ্রাফট বা ব্লাড ভেসেলস, এইগুলোকে যদি আমরা গ্রাফটিং করি তো 3 দিন পর্যন্ত গ্রাফট করা যাবে, কারণ এগুলো ভালো থাকে। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে ব্রেইন ডেথ। আচ্ছা, আমাদের যে সিস্টেমিক ডেথ আমরা দেখলাম যে আমাদের ভাইটাল সিস্টেম ডেথ হবে। তো নার্ভাস সিস্টেম ডেথ হলে আমরা জানি নার্ভাস সিস্টেমের অনেক পার্ট রয়েছে। তো নার্ভাস সিস্টেমের ব্রেইন পোর্শনটা যখন ডেথ হয়ে যায়, অর্থাৎ ব্রেনে যখন পার্মানেন্ট এবং ইরিভার্সেবলি সিস্ট অফ অল ফাংশনস, তখনই সেটাকে আমরা বলি ব্রেইন ডেথ। হ্যাঁ, এখন ব্রেইন ডেথ আছে আমাদের, ব্রেইন ডেথ হচ্ছে কি, পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সেবল সিসেশন অফ ফাংশন অফ ব্রেন ইররেসপেক্টিভ অফ ফাংশনস অফ দ্য আদার অর্গানস লাইক হার্ট, ঠিক আছে, লাইক হার্ট অ্যান্ড লাংস। সো এক্ষেত্রে মানে বোঝানোর জন্য যে আমাদের ব্রেনের ফাংশনটাই যদি পার্মানেন্ট এবং ইরিভার্সেবলি সিস্ট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কনসেপ্ট বলে রাখি, যে আমাদের ডেথ, আমরা বললাম যে 3টে সিস্টেম পার্মানেন্ট এবং ইরিভার্সেবল সিচুয়েশন হতে হবে, তাইলে ডেথ হবে। কিন্তু ডেথ শুরু হয় এর যে কোনো একটা সিস্টেম দ্বারা। ধরো কার্ডিওভাস্কুলার সিস্টেম ফেইলিওর হয়েছে, এইটা দ্বারা ডেথের ইনিশিয়েশন হবে, এটাকে আমরা বলবো মোড অফ ডেথ। এটা নিয়ে পরে আলোচনা আছে। তো সংক্ষেপে বলতে গেলে কার্ডিওভাস্কুলার সিস্টেম যে ডেথ ইনিশিয়েশন হয়েছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম ঠিকমতো ফাংশনিং করতেছে না, আমাদের হার্ট ঠিকমতো বিট করতেছে না। সো হার্ট যখন ঠিকমতো বিট করতেছে না, তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের ঠিকমতো হার্ট না হলে আমরা জানি পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যে অক্সিজেনেশন হয়, তো অক্সিজেনেশন হতে পারতেছে না। আলটিমেটলি এই অক্সিজেনেটেড ব্লাড এবং যেহেতু নিউট্রিয়েন্টসও আমাদের হার্টের মাধ্যমে ব্রেনে যায়, ব্রেনে যাচ্ছে না, ব্রেন ঠিকমতো খাবার পাচ্ছে না। সো একসময় রেসপিরেটরি ফেইলারও হয় এবং একসময় সিএনএস ফেইলারও হয়, ঠিক আছে। এই যে বিষয়, অর্থাৎ যে কোনো একটা দ্বারা শুরু হলেই আমাদের আলটিমেটলি বাকি যে 2টা সিস্টেম আছে, এই 2টা সিস্টেম অটোমেটিক্যালি ডেথ হয়ে যায়। সো
ব্রেইন ডেটের কনসেপ্টটা কি, যে আমাদের ব্রেইনটা পার্মানেন্টলি এবং ইরিভার্সেবলি এর ফাংশনটা এন্ডিং হয়ে যাবে, কিন্তু কী হবে অন্যান্য জিনিসের ফাংশন চলতে পারে, পরবর্তীতে কিন্তু কী হবে এইগুলাও মারা যাবে এবং পেশেন্টটা আলটিমেটলি ক্লিনিক্যালি ডেথ হয়ে যাবে। ব্রেন ডেথের 3টা টাইপস রয়েছে, কর্টিক্যাল ডেথ, সেরেব্রাল ডেথ অর ভেজিটেটিভ স্টেজ। আরেকটা আছে ব্রেইন স্টেম ডেথ, আরেকটা আছে কম্বাইন্ড ব্রেইন ডেথ। সো কর্টিক্যাল ডেথ হচ্ছে আমাদের যে সেরেব্রাল কর্টেক্স রয়েছে, এই সেরেব্রাল কর্টেক্স যখন ফাংশনটা পার্মানেন্টলি এবং ইরিভার্সিবলি এন্ডিং হয়ে যায়, এর অনেকগুলো কারণ রয়েছে, পরবর্তীতে আমরা আলোচনা করব। সো সেটাকে আমি বলবো কর্টিক্যাল ডেথ। আমরা জানি ব্রেইন স্টেম রয়েছে, হ্যাঁ, ব্রেইন স্টেম কী কী, মিড ব্রেইন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। এই তিনটা ফাংশন যখন ড্যামেজ হয়ে যেতে পারে বিভিন্ন কারণে, এবং ফেইলিওর অফ ফাংশন অফ ব্রেইন স্টেম, ঠিক আছে। সো ব্রেইন স্টেম যখন ফেইলিওর অফ ফাংশনই করে, আমরা জানি যে আমাদের এই যে ব্রেইন স্টেমে বিভিন্ন সেন্টার আছে, কার্ডিওভাস্কুলার সেন্টার, রেসপিরেটরি সেন্টার, এই প্রত্যেকটা সেন্টার ডিপ্রেসড হয়ে যায় এবং আলটিমেটলি ডেথ হয়ে যায়। সো সেই ডেটটাকে আমরা বলবো ব্রেইন স্টেম ডেথ। আর যখন ফুল ব্রেইন অর্থাৎ ব্রেইন স্টেম সহ আমাদের কর্টিক্যাল পোর্শন অফ দ্য ব্রেইন এইটাও যখন পার্মানেন্টলি এবং ইরিভার্সিবলি ফাংশনিং অফ করে দেবে, তখন সেটাকে আমরা বলবো কম্বাইন্ড ব্রেইন ডেথ। ওকে, আচ্ছা, এখন দেখা যাক যে ব্রেইন ডেথ, হ্যাঁ, ব্রেইন ডেথ, কর্টিক্যাল ডেথ, ব্রেইন স্টেম ডেথ, কম্বাইন্ড ব্রেইন ডেথ বলা হয়েছে। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিং ব্রেইন ডেথ। এখন ব্রেইন ডেথ বলতে আমরা যেটা বুঝছি যে আমাদের ব্রেইন কাজ করা অফ করে দিবে, ঠিক আছে। তাহলে ব্রেইন কাজ করা অপশন করে দিলে আমরা এটা কীভাবে বুঝবো যে ব্রেইন মানে নার্ভাস সিস্টেম, অর্থাৎ নার্ভাস সিস্টেমের যে ফাংশনগুলো, যে বিভিন্ন রিফ্লেক্স, তারপর পিউপিলের একটা শেপ থাকবে, তারপরে বিভিন্ন স্টিমুলাই, ঠিক আছে, এইগুলা থাকবে না। যেমন কি ডায়াগনস্টিক টেস্টগুলো কী কী, এর অ্যাবসেন্স অফ কর্নিয়াল রিফ্লেক্সেস, ডাইলেটেড অ্যান্ড ফিক্সড পিউপিল, নন রিয়াক্টিং টু লাইট, অর্থাৎ নর্মাল অবস্থায় আমরা পিউপিলে যদি কোনো আলো দিই তখন দেখি যে পিউপিলারি লাইট রিফ্লেক্স হয়, কিন্তু মারা গেলে তখন কি হবে, যে এই রেসপন্সটা থাকবে না, তখন আমাদের পিউপিলটা ডাইলেটেড থাকবে। তারপরে অ্যাবসেন্স অফ ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স, অ্যাবসেন্স অফ ক্রানিয়াল নার্ভ রেসপন্স টু পেইনফুল স্টিমুলাই, ঠিক আছে, অ্যাবসেন্স অফ কাফ রিফ্লেক্স, এইগুলো আমাদের থাকবে না। ওকে, নাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডিফারেন্স বিটুইন সোমাটিক অ্যান্ড মলিকুলার ডেথ। ওকে, সো কমপ্লিট অ্যান্ড ইরিভার্সিবল স্টপেজ অফ ফাংশন অফ ভাইটাল সিস্টেমস, ভাইটাল অর্গান, ব্রেইন, হার্ট অ্যান্ড লাংস, ঠিক আছে, এই তিনটা অর্গানের ফাংশন বা এই তিনটা সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেমের যে ফাংশনটা অফ হয়ে যাওয়া, এটাকে আমরা বলবো সোমাটিক ডেথ। এবং সোমাটিক ডেথের পরে আমাদের ইন্ডিভিজুয়াল টিস্যু, অর্থাৎ সিস্টেমের ফাংশন অফ হলো, এরপরে আমাদের ইন্ডিভিজুয়াল টিস্যু যখন ডেথ হয়, তখন সেটাকে আমরা বলবো মলিকুলার ডেথ। সোমাটিক ডেথটা কনফিউজড উইথ সাসপেন্ডেড অ্যানিমেশন, হ্যাঁ, এবং মলিকুলার ডেটটা নো চান্স অফ কনফিউশন। এটা পরবর্তীতে সাসপেন্ডেড অ্যানিমেশন বা ডেট ট্রান্স নিয়ে আমাদের আলোচনা করা হবে, তখন 2 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটুকুই জানো। 3 নম্বরটা হচ্ছে ইন দিস স্টেজ মাসল রেসপন্স টু ইলেকট্রিক স্টিমুলাই, অর্থাৎ আমরা দেখি যে আমাদের সোমাটিক ডেথ, অর্থাৎ আমাদের সিস্টেমের ফাংশন অফ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মাসল তো জীবিত আছে, কারণ মাসলে এখন পর্যন্ত এটিপি আছে। সো মাসল যেহেতু জীবিত আছে, এখানে যদি ইলেকট্রিক্যাল আমরা যদি ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালস যদি মাসলে দেই, তখন একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাই হবে, রেসপন্স টু এনি ইলেকট্রিক্যাল স্টিমুলাই, ঠিক আছে, এখানে রেসপন্স করবে। আর যখন মলিকুলার ডেথ, অর্থাৎ যেহেতু সেল নিজেই মারা গিয়েছে সেলুলার ডেথ পর্যায়ে, সো তখন তো রেসপন্স দিলে কোনো রেসপন্স করবে না। এরপর অ্যাট দিস স্টেজ অফ ডেথ অর্গানস ক্যান বি রিমুভড ফর ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ, অর্থাৎ যেহেতু আমরা দেখলাম এটার সোমাটিক ডেথের সবচেয়ে ইম্পর্টেন্সি, যে তোমাদেরকে আমি তো প্রথমেই বলেছি যে সোমাটিক ডেথটা কেন ইম্পর্টেন্ট, কারণ সোমাটিক ডেথের মাধ্যমে কি হবে, যে অর্গানগুলো রয়েছে, এই অর্গানগুলা হচ্ছে কি, যে হার্ট, লাং, এইগুলো তো আমাদের কি, যে ব্লাড সার্কুলেশন থাকা অবস্থায় চেঞ্জ করতে হবে, কিন্তু কিছু কিছু অর্গান রয়েছে, যেমন আমি বললাম স্কিন আছে, বোনস আছে, আর্টারিয়াল আছে, গ্রাফট আছে, ব্লাড ভেসেলস আছে, এই সকল অর্গানগুলো আমাদের ট্রান্সপ্লান্টেশন করা যায়, কারণ এইগুলাতে সোমাটিক ডেথ হয়ে গেলেও আমাদের সিস্টেমিক ডেথ হয়ে গেলেও আমাদের ব্লাড সাপ্লাই যেহেতু থাকে, ট্রান্সপ্লান্টেশন করা যায়। কিন্তু যখন প্রত্যেকটা সেলই মারা যাবে, তখন কোনো অর্গান ক্যান নট বি রিমুভড ফর ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ অর্গান ট্রান্সপ্লান্টেশনের সাথে খুবই জড়িত। যেমন তোমরা জানো যে মৃত্যুর পরবর্তী চোখ দান করা, অর্থাৎ আমাদের যে কর্নিয়াটা রয়েছে, আমাদের কর্নিয়া মৃত্যুর পরেও আপ টু অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার
অর্থাৎ 6 আওয়ার্স পর্যন্ত এটা ভালো থাকে। এজন্য মানুষ অনেকে যারা সন্তানের সাথে সম্পৃক্ত তারা জানো যে মৃত্যু পরবর্তী রক্তদান তো হচ্ছে এখানে বিষয়টা কি যে চক্ষুদান। তো এই যে চক্ষুদান এর বিষয়টা কি যে মানুষ মারা গিয়েছে কিন্তু আমাদের যে ওখানে যে বা স্পেশাল যে কোনো পার্টস, এই পার্টসগুলা চোখের যে সেলগুলা, এই সেলগুলা রেটিনার বিভিন্ন লেয়ার রয়েছে, লেয়ারের সেলস রয়েছে। তো এই যে সেলসগুলা, এই বিষয়গুলো আসলে কী থাকে আমাদের হচ্ছে ফাংশনিং করে, এজন্য আমরা ট্রান্সপ্লান্টেশন করতে পারি। সো প্রথমে এখানে দেখা যাচ্ছে ইটস প্রিসিডস মলিকুলার ডেথ, অর্থাৎ আমাদের প্রথমে সোমাটিক ডেথ হয়, এরপরে মলিকুলার ডেথ হয়। আর ইট ফ্লোজ সোমাটিক ডেথ, অর্থাৎ মলিকুলার ডেথটা কাকে ফলো করবে? সোমাটিক ডেথকে। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ডেথ, ঠিক আছে, এই 3টে অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করব: মোড অফ ডেথ, কজ অফ ডেথ অ্যান্ড ম্যানার অফ ডেথ। দিস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমাদের মোড অফ ডেথ রয়েছে। মোড অফ ডেথ মানে এখানে কি যে ইউজুয়ালি রেফার্স টু দ্য সিস্টেম দ্যাট ইনিশিয়েট দ্য প্রসেস অফ দ্য ডেথ, অর্থাৎ আমি বলেছি যে আমাদের ডেথটা কীভাবে শুরু হবে, মৃত্যুটা কীভাবে শুরু হবে, এই মৃত্যুটা যেভাবে শুরু হবে এইটাকেই আমরা বলবো মোড অফ ডেথ। তোমরা এটাকে মনে রাখতে পারো, MODI, মোদি, নরেন্দ্র মোদি। সো আইতে হচ্ছে ইনিশিয়েশন, অর্থাৎ মোড মানেই ইনিশিয়েশন, অর্থাৎ ডেথটা কীভাবে ইনিশিয়েট হবে এটা আমরা যেখান থেকে জানতে পারবো সেটা হচ্ছে মোড অফ ডেথ, ঠিক আছে। মোড অফ ডেথ মানে ডেথটা কীভাবে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, মোডের আরেকটা সিনোনিম হচ্ছে মেথড, অর্থাৎ কী পদ্ধতিতে হবে। এটা 3টা পদ্ধতি হতে পারে, একটা কমা, সিনকোপ, অ্যাসপেক্সিয়া। কমা, ফেইলর অফ নার্ভাস সিস্টেম, ফেইলর অফ সার্কুলেটরি সিস্টেম বা ফেইলর অফ ফাংশন অফ সার্কুলেটরি সিস্টেম, এটাকে আমরা বলি সিনকোপ। ফেইলর অফ ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম, এটাকে আমরা বলি অ্যাসপেক্সিয়া। আচ্ছা, সো এটাকে যদি আরেকটু ডিটেলসে বলি, কমা হচ্ছে একটা কমা যে শব্দটা, এটা কমা হচ্ছে একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে ডিপ স্লিপ, অর্থাৎ তোমরা আইসিইউতে দেখেছে একদম একটা পেশেন্ট একদম শুয়ে আছে, কোনো ডিপ স্লিপ, ঠিক আছে, এইরকম একটা পেশেন্টকে আমরা বলি কমা। তো কমা এটা একটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ডিপ স্লিপ, এটা সবসময় মনে রাখবা। সো আমাদের যখন নার্ভাস সিস্টেমের ফাংশন অফ হয়ে যায়, নার্ভাস সিস্টেমের ফাংশন কি, আমি যদি তোমাদেরকে একটু বলতে চাই যে নার্ভাস সিস্টেমের ফাংশন কি, আমরা যদি অ্যানাটমি একটু রিক্যাপ করতে চাই, তো আমাদের ব্রেনের বিভিন্ন লোব আছে, যেমন টেম্পোরাল লোবের ফাংশন হচ্ছে ইয়ারিং, এটা তোমরা সবাই জানো। অক্সিপিটাল লোবের ফাংশন হচ্ছে ভিশন। আমাদের ফ্রন্টাল লোবের ফাংশন কী কী আছে? ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে কনসেন্ট্রেশন, প্ল্যানিং, ঠিক আছে, এছাড়া যে কোনো প্রবলেম সলভিং এটা। তাছাড়া আমাদের প্যারাইটাল লোব আছে, প্যারাইটাল লোবের ফাংশন হচ্ছে টাচ, তারপরে টেস্ট এবং প্রেশার, এই যে সেন্সেশনগুলো, এই ফাংশনগুলো তো ব্রেনের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং নিমোনিক তোমাদের বলি যে ফ্রন্টাল লোব যে রয়েছে, ফ্রন্টাল লোবের ফাংশনগুলো সবসময় কীভাবে মনে রাখবা? ফ্রন্টাল লোব F দিয়ে শুরু। তো আমাদের মেডিকেলে একটা গুরুত্বপূর্ণ ডিগ্রি আমরা জানি, দুইটা সবচেয়ে বড় বড় ডিগ্রি আছে, MDMS আর হচ্ছে FCPS। তো এফতে হচ্ছে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে FCPS। সিতে হচ্ছে কনসেন্ট্রেশন, পিতে হচ্ছে প্ল্যানিং, আর এতে হচ্ছে সলভিং ক্যাপাসিটি, অর্থাৎ এনি প্রবলেম বা যে কোনো কিছু যে সলভিং করার যে আমাদের ক্যাপাসিটি। সো সিতে হচ্ছে কনসেন্ট্রেশন, পিতে হচ্ছে প্ল্যানিং, আর এসতে হচ্ছে সলভিং ক্যাপাসিটি। সো এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো আমাদের ব্রেনের ফাংশন। তো এই নার্ভাস সিস্টেমের যখন ফাংশনিং অফ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি যে হচ্ছে কমা, ঠিক আছে। এবং এরপরে আমাদের যে ফেইলিওর অফ ফাংশন অফ সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ নার্ভাস সিস্টেমের ফাংশন যদি অফ হয়ে যায়, কোনো রেসপন্স থাকবে না, তখন পেশেন্ট একদম ডিপ স্লিপে থাকবে। সিনকোপ মিনস হচ্ছে সাডেন লস অফ কনসিয়াসনেস, ঠিক আছে। সিনকোপ শব্দটার এটা হচ্ছে একটা গ্রিক টার্ম, এর অর্থ হচ্ছে টু কাট আপ, অর্থাৎ আমাদের যে কনসিয়াসনেস, এই কনসিয়াসনেসটা কাট আপ মানে কাট হয়ে যায়, ঠিক আছে, বাদ হয়ে যায়। তো আমাদের যে কনসিয়াসনেসটা আছে, এই কনসিয়াসনেসটা বাদ হয়ে যায়, এটাকে আমরা বলি সিনকোপ মিন টু কাট আপ। কমা মানে যেমন ডিপ স্লিপ, সিনকোপ মানে টু কাট আপ, অর্থাৎ আমাদের সার্কুলেটরি সিস্টেমটা যদি অফ হয়ে যায় তখন কি হবে, যে আমাদের সার্কুলেটরি সিস্টেমটা যদি অফ হয়ে যায়, এই অফ হয়ে গেলে তখন এটা কি হবে যে সাডেন লস অফ কনসিয়াসনেস, অর্থাৎ আমরা কনসিয়াস থেকে আনকনসিয়াস হয়ে যাব, এটাকেই আমরা বলবো সিনকপ। অর্থাৎ আমাদের যদি হার্ট হঠাৎ করে পাম্প করা বন্ধ করে দেয়, আমাদের ব্লাডটা আমাদের বডির বিভিন্ন প্রান্তে যাবে না, বডির বিভিন্ন প্রান্তে না গেলে তখন কি হবে, তখন হচ্ছে আমাদের হবে যে এখানে ব্লাডটা যদি আমাদের ব্রেনে না যায়, ব্রেনে না গেলে আমাদের ব্রেন ঠিকমতো কাজ করবে না, তখন আমরা আনকনসিয়াসনেস হয়ে যাব। আচ্ছা, অ্যাসফিক্সিয়াটা হচ্ছে ফেইলিওর অফ ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ
এক্সফিক্সিয়া যদি ডেফিনেশন আমি তোমাদেরকে বলতে চাই, এক্সফিক্সিয়া মিনস এক্সক্লুশন অফ এয়ার ফ্রম লাংস, অর্থাৎ লাঙে কোনো কারণবশত এয়ারটা বর্জন, অর্থাৎ ঠিকমতো অ্যালভিওলাইতে যেতে পারতেছে না, এটাকে আমরা বলবো অ্যাসফিক্সিয়া। তো এখন এখানে একটু কথা বলে নিই, মুডকেই আমি বলছি MODI, মোদি, মনে রাখবো, অর্থাৎ মুড আই লাস্টে আইতে মিনস ইনিশিয়েশন, অর্থাৎ ডেটটা এখানে ইনিশিয়েশন হবে। এই জন্য মুড অফ ডেতে ভাইভাতে আরও সারা জিজ্ঞেস করে এর আর কী কী নাম আছে। মুড অফ ডেটকে আমরা বলা হয় এন্ট্রি অফ ডেট, অর্থাৎ ডেটটা এখানে শুরু হয়, এই জন্য এর আরেকটা নাম এন্ট্রি অফ ডেট, এটা তোমরা অ্যাড করে নাও। আর এর আরেকটা নাম হচ্ছে গেটওয়ে অফ ডেট, গেটওয়ে অফ ডেট, এর আরেকটা নাম হচ্ছে কি গেটওয়ে অফ ডেট। এর আরেকটাও নাম আছে, সেইটাকে আমরা বলি অ্যাট্রিয়া মর্টিস, অ্যাট্রিয়া মর্টিস। ওকে, সো নেক্সট স্লাইডে যা যাক। এখন আমরা দেখেছি যে এখানে আমরা পড়েছি মোড অফ ডেট, কজ অফ ডেট অ্যান্ড ম্যানার অফ ডেট। আমরা মোড অফ ডেট পড়ে ফেলেছি কমা সিনকপ অ্যাক্সিওলজিয়া, কমা সিনকপ অ্যাক্সিওলজিয়া। হ্যাঁ, এটা খুবই ভালো করে মনে রাখবে সবাই, এটা খুবই ইম্পর্টেন্ট, কমা সিনকপ অ্যাক্সিওলজিয়া ভাইভাতে ইনভেরিয়েবলি ধরা হয়। আচ্ছা, কজ অফ ডেট এটা মোটামুটি অতটা ইম্পর্টেন্ট না ভাইবার জন্য, তারপরেও জেনে রাখো যে আমাদের কজ অফ ডেথ রয়েছে দুই প্রকার, একটা ন্যাচারাল কজ, আনন্যাচারাল কজ। ন্যাচারাল কজ মানে একটা পার্সন হঠাৎ করে মারা যাচ্ছে, মানে তোমার হচ্ছে ওল্ড এজের কারণে, ঠিক আছে, এজিং হয়ে গিয়েছে, তো তারপরে মারা গিয়েছে, তো এইটা হচ্ছে ন্যাচারাল কজ। তাছাড়া আমাদের আরও আছে আনন্যাচারাল কজ আছে, যেমন ইনজুরি, পয়জনিং, ড্রাউনিং, হ্যাঁ, এগুলো হচ্ছে আনন্যাচারাল কজ। এছাড়া অবসকিউর কিছু কজ আছে, অর্থাৎ এই সকল কিছু কজ, যেই কজে কী কারণে পেশেন্ট মারা গিয়েছে এটা বোঝা যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যানার অফ ডেথ। ম্যানার শব্দটার বাংলা যদি আমি বলি, ম্যানার শব্দের বাংলা হচ্ছে ধরন, অর্থাৎ কোন ধরনে মারা গিয়েছে। ম্যানার এবং কজ মোটামুটি একই, এর দুইটা ম্যানার আছে, ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ। আনন্যাচারালের ভিতরে আছে সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল। আচ্ছা, সুইসাইডাল এই টার্মগুলো সম্পর্কে একটু তোমাদের বলি। সুইসাইডাল দুইটা শব্দ, সুই আর সাইড। সুই মানে সেলফ, আর সাইড মানে হচ্ছে কিলিং। তো সুইসাইডাল মানে সেলফ কিলিং, অর্থাৎ নিজেই নিজেকে মেরে ফেলা। হোমিসাইডাল, হোমি মানে একটা আলাদা হুম্যান, আর সাইড মানে কিলিং, অর্থাৎ একটা হুম্যান যখন আরেকটা হুম্যানকে কিল করে, যেমন আমি যদি তোমাকে কিল করি, এটা হচ্ছে হোমিসাইডাল। আর অ্যাক্সিডেন্টাল মানে ডিউ টু অ্যানি অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তাহলে সাইড মানে কিলিং, এটা সবসময় মনে রাখবো। সুই মানে সেলফ, হোমি মানে হিউম্যান, ঠিক আছে। তাহলে সেলফ কিলিং সুইসাইডাল, একটা হিউম্যান দ্বারা যদি আরেকটি হিউম্যান কিল হয়, সেটাকে আমরা বলবো হোমিসাইডাল এবং অ্যাক্সিডেন্টাল। আচ্ছা, আর কিছু এই যে বললাম অবসকিউর কজ আছে, যে এটাকে আমরা বলি আনডিটারমাইন্ড আর আনএক্সপ্লাইন্ড কজ। আচ্ছা, এই যে কমা, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ব্রেইন সিস্টেমের ফাংশনটাই অফ হয়ে যাওয়া হচ্ছে কমা, ঠিক আছে, অর্থাৎ ডিপ স্লিপ, লস অফ কনসিয়াসনেস, হ্যাঁ, ইনসেন্সিটিভিলিটি, এই বিষয়টাই হচ্ছে কমা। কমার কিছু কজ আছে, যেমন সেরেব্রাল কম্প্রেশন, সেরেব্রাল ইনজুরিজ, তারপরে ইনকেফালাইটিস, মেটাবলিক ডিজঅর্ডার, সেরেব্রাল ইম্বোলিজম, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য ইফেক্ট অফ সার্টেইন ড্রাগস আছে, এছাড়া ইপিলেপসি, হিট স্ট্রোক আছে। তো এইগুলা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো সহজ কথায় যদি আমরা বলি যে আমাদের ব্রেন কোনো কারণে ইনজুর্ড হয়ে তার ফাংশন যখন করতে পারবে না, তখনই যেটা হবে সেটাকে আমরা বলবো কমা বা ডিপ স্লিপ। ওকে, অ্যাসপেক্সিয়া তোমাদেরকে বলেছি যে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন ইন দ্য রেসপায়ার্ড এয়ার, ডিউ টু হুইচ দ্য অর্গান অ্যান্ড টিস্যুস আর ডিপ্রাইভড অফ অক্সিজেন কজ আনকনসিয়াসনেস আর ডেথ। অর্থাৎ আমাদের লাঙে কোনো কারণে অ্যালভিওলাইতে যদি অক্সিজেন না যায়, তাহলে কী হবে, আমাদের প্রত্যেকটা সেল অক্সিজেন পাবে না। এই প্রত্যেকটা সেল যে অক্সিজেন না পাইলে কী হবে, ব্রেন অক্সিজেন পাবে না, আলটিমেটলি আনকনসিয়াসনেস হবে। অর্থাৎ কমাতেও আনকনসিয়াসনেস হচ্ছে, অ্যাসপেক্সিয়াতেও আনকনসিয়াসনেস হচ্ছে, এবং সিনকপে আনকনসিয়াসনেস হচ্ছে। সো আলটিমেটলি তিনটারই একটা আউটপুট যদি আমরা করি আনকনসিয়াসনেস, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে অ্যাসপেক্সিয়া। অ্যাসপেক্সিয়ার সাথে জড়িত দুইটা টার্ম রয়েছে, হাইপোক্সিয়া এবং অ্যানোক্সিয়া। হাইপো মানে কি ডিক্রিজেস, ঠিক আছে, বা হাইপো মানে হচ্ছে কম, ঠিক আছে, আর অক্সিয়া মানে অক্সিজেন। অর্থাৎ আমাদের যে টিস্যু লেভেল রয়েছে, হাইপোক্সিয়া মানে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যুস বিলো নর্মাল ইজ নন অ্যাজ হাইপোক্সিয়া। অর্থাৎ আমাদের টিস্যু লেভেলে অক্সিজেন সাপ্লাইটা কম হলে সেটাকে আমরা বলি হাইপোক্সিয়া। আর অ্যানোক্সিয়া মানে টোটাল ল্যাক অফ অক্সিজেন ইন দ্য টিস্যু, এবং টিস্যুতে ল্যাক অফ অক্সিজেন কম হওয়ার কারণে যদি টোটাল ল্যাক, অর্থাৎ প্রত্যেকটা হাইপোক্সিয়া এবং অ্যানোক্সিয়া দুইটা টার্ম ইজ রিলেটেড টু টিস্যু লেভেল, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা টিস্যু আছে, এই প্রত্যেকটা টিস্যুতে যখন আমাদের অক্সিজেন লেভেলটা কম হয়, সেটাকে আমরা বলি হাইপোক্সিয়া, আর একদম না থাকলে সেটাকে আমরা বলি অ্যানোক্সিয়া। আচ্ছা, সিনকোপ ওই যে বললাম, সাধারণ লস অফ কনসিয়াসনেস,
সাডেন সিসেশন অফ দ্য অ্যাকশন অফ দ্য হার্ট অ্যান্ড ফেইলর অফ দ্য সার্কুলেশন লিডিং টু ডেথ, এটা এখানে আনকনসিয়াসনেস হবে। ঠিক আছে, কজ অফ ডেথ আমরা এখানে পড়বো। আচ্ছা, মোড অফ ডেথটা আমাদের খুবই ক্লিয়ার যে এর মাধ্যমে ডেথটা আমাদের ইনিশিয়েশন হয়, যে কোনো একটা সিস্টেম দ্বারা শুরু হবে, একটা সিস্টেমই হলে আলটিমেটলি তিনটা সিস্টেম হয়ে যাবে, এবং এই তিনটা সিস্টেমেরই ফাংশন যখন অফ হয়ে যাবে তখন আমরা ক্লিনিক্যালি বলে দেবো মারা গিয়েছে। অর্থাৎ একটা সিস্টেম যে শুরু হয়, কিন্তু শুরু হওয়ার কিছু সময়ের ভিতরেই তিনটা সিস্টেমেরই ফাংশন করা বন্ধ করে দিবে, তখনই আমরা, যখনই তিনটা সিস্টেমের ফাংশন করা বন্ধ করে দিবে তখনই আমরা বলবো পেশেন্ট ইজ ডেড। ওকে, সো এরপরে হচ্ছে কজ অফ ডেথ। কিছু ইমিডিয়েট কজ আছে, বেসিক কজ আছে, কন্ট্রিবিউটরি কজ আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে কার্ডিয়াক কজ। অলমোস্ট দেখা যায় 50-60% পেশেন্টই কার্ডিয়াক কজের কারণে মারা যায়, এবং দ্যাট ইজ দ্য মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এছাড়া অ্যান্টিসিডেন্ট কজ রয়েছে, করোনারি থ্রম্বোসিস, কিছু আন্ডারলাইন কজ রয়েছে যেমন করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, এছাড়া কিছু কন্ট্রিবিউটরি কজ রয়েছে, ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, তারপরে হাইপার কোলেস্টেরোলেমিয়া। এরপরে হচ্ছে ডেথ সার্টিফিকেশন। আচ্ছা, এরপরের যে পড়াগুলা, এরপরে যে ডেথ সার্টিফিকেশন হচ্ছে, এটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কীভাবে ডেথ সার্টিফিকেশন করার হয়, এটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। এই ডেথ সার্টিফিকেট কীভাবে লেখা হয়, হ্যাঁ, এটা নিয়ে আমার চ্যানেল দ্য এভারেস্ট অন ইউটিউব, এখানে বাংলাদেশে কীভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, কে দিতে পারেন, এবং হচ্ছে কী ডেথ সার্টিফিকেটে লেখা থাকে, এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে। আমি এখানে আলোচনা করে আরও দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে টেস্ট অফ ডেথ। আগের কথাই ঘুরাই ফিরাই এখানে বলা হয়েছে যে আমরা বললাম যে কোনো তিনটার একটা দিয়ে ডেট শুরু হবে এবং আস্তে আস্তে তিনটা সিস্টেমেরই ফাংশন অফ হয়ে যাবে। তো আমরা নার্ভাস সিস্টেমের কিছু পরীক্ষা করব, রেসপিরেটরি সিস্টেমের কিছু পরীক্ষা করব, আর হচ্ছে কি আমাদের হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের কিছু পরীক্ষা করব, এগুলোই জাস্ট এখানে। হ্যাঁ, এবং যখন সিস্টেমিক এক্সামিনেশনগুলো পড়া হয়ে যাবে আপনাদের, দিস ইজ ভেরি ইজি। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট টার্ম, খুবই এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ডেটের ডেফিনেশন, এরপরে মোড অফ ডেট, এবং এরপরে হচ্ছে সাসপেন্ডেড অ্যানিমেশন, অ্যাপারেন্ট ডেট ট্রান্স বা ক্যাটালেপসি। এই প্রত্যেকটা টার্ম হচ্ছে সিনোনিমাস, আপনারা সবগুলো মনে রাখতে হবে এবং সবগুলো পরীক্ষায় ধরবে। আপনি যখন বলবেন ডেট ট্রান্স, তখনই বলবে আর কী নাম আছে বলো, তখন আপনাকে বলতে হবে সাসপেন্ডেড অ্যানিমেশন, অ্যাপারেন্ট ডেট অ্যান্ড ক্যাটালেপসি। ওকে, এটা বলার আগে একটা গল্প বলি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা পেশেন্টকে, আচ্ছা উদাহরণ যদি দিতে পারি, যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা পেশেন্ট আসছে, এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার কোনো পালস নাই, তার কোনো প্রেশার নাই। হ্যাঁ, তো পালস প্রেশার যেহেতু নাই, কোনো রেসপন্স নাই, তারপরে কোনো রেসপাইরেশন হচ্ছে না, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পার্সনকে হচ্ছে দিয়ে দিয়েছে, ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে হঠাৎ করে পার্সন শ্বাস নিচ্ছে, পার্সন ভালো হয়ে গিয়েছে। তারপর আমাদের একটি স্যার আরও একটি সুন্দর গল্প বলেছিল যে স্যার যখন মেডিকেল অফিসার ছিল, তো মেডিকেল অফিসার থাকাকালে একটা বাচ্চা রাত্রে এসেছিল, তার প্রচুর পরিমাণে ডায়রিয়া, এবং ডায়রিয়ার কারণে বাচ্চা যখন হসপিটালে আসে তখন বাচ্চার কোনো রেসপন্স নেই, কোনো ওই যে নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো সাইন পাওয়া যাচ্ছে না, ব্রিদিং সাউন্ড নেই, হার্টবিট নেই, পালস প্রেশার কিচ্ছু নেই। কিন্তু পরবর্তীতে স্যার বললো যে আচ্ছা ডেট ঘোষণা করে দিই, কিন্তু পরবর্তীতে কী হলো যে সেদিন রাতে অনেক রাত হয়ে গিয়েছিল বলে বাচ্চাটাকে বললো যে সকালে ডেথ সার্টিফিকেট দিবে। পরবর্তীতে ওইখানে যে নার্সটা ছিল, নার্সটা কী করেছিল যে ওইখানে কিছু হচ্ছে স্যালাইন দিয়ে দিয়েছিল স্যারকে, ওই বাচ্চাকে। তো স্যালাইন যেহেতু বাচ্চাটার প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়েছিল, এবং ডিহাইড্রেশন এত বেশি হয়েছিল যে বডির ফ্লুইড কোনো কিছুই ছিল না, হার্ট ভালো আছে কিন্তু এটা পাম্পই করতে পারতেছে না, কোনো পানি ফ্লুইডই নাই। ঠিক আছে, সো ইন দিস কেস পেশেন্টটা ওই রকম হয়তো কোনো সাইন অফ লাইফ ছিল না, কিন্তু সকালে দেখা গেছে যে অটোমেটিক্যালি যখন আবার ফ্লুইড রিসার্সিয়েশন অর্থাৎ ফ্লুইড বডিতে দেওয়া হয়ে গিয়েছে, পেশেন্ট ভালো হয়ে গিয়েছে। সো এইরকম অনেক ঘটনা ঘটে। এই ঘটনা মেডিকেল সায়েন্সে খুবই কমন, এবং এই ঘটনা একটা মানুষ মারা যায়নি, তাকে যদি মারা যেয়ে তাকে ওই অবস্থায় যদি মাটি দেওয়া হয়ে যায় তাহলে কী হবে, পেশেন্টটা তো তার লাইফটা শেষ। সো এই বিষয়টা সম্পর্কে খুবই ধারণা প্রয়োজন, এবং এই বিষয়টা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। সো ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। ডেথ ট্রান্স ইজ এ কন্ডিশন ইন হুইচ অল দ্য সাইন্স অফ লাইফ অর vitality are seemed to be absent although the individual still remains alive। অর্থাৎ সাসপেন্ডেড অ্যানিমেশন মানে অ্যাকচুয়ালি পার্সনটা বেঁচে আছে কিন্তু এর কোনো সাইন অ্যান্ড সিমটমটা নাই, অর্থাৎ সাইন অ্যান্ড সিমটমটা অ্যাবসেন্ট, দেখে মনে হচ্ছে মারা গিয়েছে। ঠিক আছে, ইন দিস কন্ডিশন wherein the vital functions of the body, heartbeat and respiration are maintained at a low pitch or reduced to a minimum for some time, that they could not be detected
বাই রুটিন মেথডস অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন। অর্থাৎ এখানে কি যে আমাদের হার্টবিটটার রেসপিরেটরি রেটটা এমন একটা পর্যায়ে চলে মানে এত কম যে যেটা রেকর্ড করা যায় না ক্লিনিক্যালি। আমি তোমাদের ওই যে ডায়রিয়ার একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এরপরে সাসপেন্ডেড অ্যানিমেশন। এখানে অনেকগুলো রয়েছে যে দ্য পারসন অ্যাপিয়ার্স টু বি ডেড, অর্থাৎ পার্সনকে দেখে মনে হবে সে মারা গিয়েছে, কারণ মিনিমাম ফাংশন তার বডি সিস্টেমে। এরপরে কি হবে যে এরপরে দ্য ফাংশন অফ দ্য সার্কুলেটরি, রেসপিরেটরি আর নার্ভাস সিস্টেম পারসিভড করা যাবে না, কিন্তু পার্সন আসলে স্টিল অ্যালিভ রয়েছে। দ্য ফাংশন অফ দিস সিস্টেম মে রিটার্ন আফটার সাম টাইম বাই প্রপার রিসেসিয়েশন। এরপরে হচ্ছে সাস এ ডেট লাইক স্টেট ইজ নন অ্যাজ সাসপেন্ডেড অ্যানিমেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কি যে সাসপেন্ডেড অ্যানিমেশনের কিছু উদাহরণ বা কজ এবং এক্সাম্পল, এই দুইটা সেম। আমরা যখন পড়েছিলাম তখন বইতে ওখানে লেখা ছিল যে এক্সাম্পল অফ সাসপেন্ডেড অ্যানিমেশন, কিন্তু আমাদের প্রফ এক্সামের সময় এটা এসেছিলো কজ। সো কজ অফ সাসপেন্ডেড অ্যানিমেশন অ্যান্ড এক্সাম্পল অফ সাসপেন্ডেড অ্যানিমেশন, দিজ আর দ্য সেমস। হ্যাঁ, তো অনেক গাইডে এক্সাম্পল লেখা আছে, তোমরা এটাকে ইগনোর করবে, এটা মেইনলি হচ্ছে কজ। বই যেহেতু রেডি ফলো করা হয় এই জন্য বইতে রেডিতে কজ দেওয়ার কারণে পরীক্ষাতে আসলেও কজই আসবে। সো কজ অফ ডেথ, এটা ভলেন্টারি হচ্ছে ইয়োগা প্র্যাকটিশনার এবং ইয়োগা প্র্যাকটিশনার অর্থাৎ যারা ইয়োগা করে, ইয়োগা হচ্ছে যোগব্যায়াম, এই যোগব্যায়াম যারা করে তারা অনেকক্ষণ এদের নিঃশ্বাস রেসপিরেশন, দ্যাট মিনস নিঃশ্বাস, এরপরে আমাদের হচ্ছে কি কার্ডিওভাস্কুলার এবং ব্রেইন ফাংশনকে অনেকক্ষণ পর্যন্ত কন্ট্রোল করে রাখতে পারে, অর্থাৎ ভলেন্টারিলি এরা করতে পারে, অর্থাৎ ইচ্ছা করে। আর ইনভলেন্টারি মানে ইচ্ছা না করে কারা করতে পারে? নিউবর্ন ইনফ্যান্ট আছে, ড্রাউনিং আছে, ইলেকট্রোকুশন আছে, ঠান্ডার ইঞ্জুরি আছে, সিভিয়ার ডায়রিয়া, কলেরা, পয়জনিং, অ্যানেস্থেশিয়া, শক, সানস্ট্রোক, স্নেক বাইট, ইপিলেপসি, হেড ইঞ্জুরি। এই উদাহরণগুলোকে তুমি কীভাবে মনে রাখবে? এই নিউবর্ন ইনফ্যান্ট, ড্রাউনিং, ইলেকট্রোকুশন, এগুলো সব মনে থাকবে। এছাড়া কিছু একটা টেকনিক রয়েছে, টেকনিকটা হচ্ছে কি যে আমাদের ভাওয়েল কী কী আছে, ভাওয়েলগুলো আছে এ, ই, আই, ও, ইউ, এবং এই ভাওয়েলগুলো হচ্ছে পাগল, তাহলে আমরা বলবো ম্যাড ভাওয়েল, MAD ম্যাড, AEIOU। এখন এমতে হচ্ছে কিছু মেটাবলিক ডিসঅর্ডার, এতে হচ্ছে অ্যালকোহলিজম, ডিতে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, এরপরে হচ্ছে AEIOU, এতে হচ্ছে অ্যাপোপ্লেক্সি, ইতে হচ্ছে ইপিলেপসি, আইতে হচ্ছে হেড ইঞ্জুরি, ওতে হচ্ছে ওপিয়াম পয়জনিং, ইউতে হচ্ছে ইউরিমিয়া। এখানে যে উদাহরণ দেওয়া আছে এবং ওই উদাহরণ এই দুইটা যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের যে ডেথ ট্রান্স, অর্থাৎ একটা পেশেন্ট আসলেই মারা যায়নি, কিন্তু এর রেসপিরেটরি, নার্ভাস এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফাংশনটা এত কমে গিয়েছে যে পেশেন্টকে আমরা দেখে মনে হচ্ছে যে পেশেন্ট ডেড, এইরকম একটা কন্ডিশন। সো এই কন্ডিশনটা খুবই কষ্টদায়ক, কারণ একটা পেশেন্ট মারা যায়নি তাকেও যদি পরবর্তীতে ডেথ ঘোষণা করা হয়, ডাক্তারদের উপরে পরবর্তীতে যদি পেশেন্টটা বেঁচে যায় তো বলবে এই ডাক্তার কিছু জানে না, ভুয়া ডাক্তার, আরও অনেক কথাবার্তা। সো এই জন্য এই ডেট ট্রান্সটা পরীক্ষাতেও অনেক আসে এবং সারা ভাইভাতেও খুব খুব ধরে। এই অধ্যায়ের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে দিস। সো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কী করব? আমরা রিপিটেড অসকালটেশন করব ওভার এ পিরিয়ড লঙ্গার দেন 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিট ধরে অসকালটেশন করব। কারণ দেখা যায় যে অনেকক্ষণ পর্যন্ত আমাদের হার্ট লাং পাম্প না বিট না করলেও কিছু সময় পরে যখন ব্লাড আস্তে আস্তে জমা হতে হতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্লাড আমাদের হার্টে হয়, তখন হার্ট পাম্প করে। এরপরে হচ্ছে ইসিজি, ইইজি, তারপরে ডেমনস্ট্রেশন অফ রেকটাল টেম্পারেচার less than 75 degree Fahrenheit. Ophthalmoscopy should be done routinely and is confirmed by detecting segmentation of blood column in retinal vessel. সো এখান থেকে পরীক্ষাতে যদি আমাদের ধরে যে ডেথ ট্রান্স হয়েছে কিনা বা সাসপেন্ডেড অ্যানিমেশন অর্থাৎ ডেথের ভান করছে কিনা, এইটা কীভাবে তোমরা জানতে পারবে? এটা একদম শিওর হয়ে যাবে ইসিজি করলে। অর্থাৎ একটা পেশেন্ট মারা গেলে এর ইসিজি একদম ফ্ল্যাট আসে। আমরা জানি ইসিজি যে ওয়েভ আছে কিউআরএসটি, হ্যাঁ, এস কমপ্লেক্স, পি কমপ্লেক্স, কিউআরএস ওয়েভ, পি ওয়েভ, হ্যাঁ, কিউআরএস ওয়েভ যে ওয়েভগুলো আছে, কিউআরএস কমপ্লেক্স যে আছে, এই কমপ্লেক্সগুলো নর্মালি থাকে, কিন্তু মারা গেলে একদম ফ্ল্যাট হয়, ফ্ল্যাট ইসিজি পাওয়া যায়। তো ফ্ল্যাট ইসিজি পাওয়া যাবে না। একটা পেশেন্ট মারা গেলে তুমি শিওর হয়ে যাবে যে অত পরীক্ষা করার দরকার নেই, তোমার কাছে যদি ইসিজি মেশিন থাকে। আমাদের প্রত্যেকটা সদর হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স এবং অনেক স্যারের পার্সোনাল চেম্বারেও ইসিজি মেশিন থাকে, যারা হচ্ছে যেসব ছাড়া
ভাস্কুলার ডিজিজ নিয়ে হ্যান্ডেলিং করে। সো এই ক্ষেত্রে জাস্ট একটা ইসিজি করে নিবা, ইসিজি করে যদি ওটা ফ্ল্যাট আসে তো পেশেন্টটা মারা গিয়েছে। কিন্তু ডেড ট্রান্স অর্থাৎ কোনো সাইন সিমটম নেই, কিন্তু ইসিজি ফ্ল্যাট আসতেছে না, অল্প অল্প ওয়েভ দেখা যাচ্ছে, তার মানে পেশেন্টটা মারা যায়নি, একে ডেড বলা যাবে না। আচ্ছা, এই যে সাসপেন্ডেড অ্যানিমেশন, এর কি মেডিকো লিগাল ইম্পর্টেন্স আছে? Medical legal importance, it can lead error in precautions if precautions are not taken. Confusion may lead to issue a death certificate for a live person. অর্থাৎ একটা পার্সন মারা যায়নি, লাইভ পার্সন, তারও হচ্ছে কি হতে পারে, ডেড সার্টিফিকেট দিয়ে দেওয়া হতে পারে। অ্যান অ্যালিভ পার্সন মে বি সেন্ট টু মর্টারি। হ্যাঁ, অর্থাৎ আমাদের হচ্ছে কবরস্থানে আমরা পাঠিয়ে দিতে পারি। তারপরে বুরিয়াল, ফিউনারেল, অর্থাৎ তাদেরকে বুরিয়াল মানে মাটি দিয়ে দিতে পারি, ফিউনারেল পুড়িয়ে দিতে পারি। মেক গ্রেট প্রফেশনাল প্রবলেম, হ্যাঁ ওই যে বললাম যে ডাক্তারকে অনেক কথাবার্তা বলবে। এছাড়া সোশিয়াল পাবলিক অ্যাজিটেশন, মানুষ উত্তেজিত হয়ে যাবে, সোশিয়াল প্রবলেম তৈরি হবে। এই জন্য সাসপেন্ডেড অ্যানিমেশন বা ডেড টার্নস, অর্থাৎ একটা পেশেন্ট মারা গিয়েছে কি না এটা আমাকে একদম শিওর হয়ে নিতে হবে। তাইলে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে তুমি যদি কোথাও কোনো পাও, আমার সাজেশন থাকবে পেশেন্টকে থ্রুলি তুমি চেক করবা যে তার হার্টবিট আছে কি না, তার পালস আছে কি না, তার ব্লাড প্রেশার আছে কি না, তার রেসপিরেটরি মুভমেন্ট আছে কি না, তার বিভিন্ন রিফ্লেক্সগুলো দেখলা। এগুলো না পাওয়ার পরেও তুমি কি করবা, সাথে সাথে ডেথ ঘোষণা করবা না। প্রলংড অর্থাৎ 5 মিনিট ধরে তুমি হার্টটা অসকালটেশন করো, অথবা ইসিজি করার একটা ওয়ে থাকলে ইসিজি করো, করে তারপরে শিওর হয়ে বলবা। এটাও যদি না থাকে তাহলে কী করবা, যে অ্যাটলিস্ট 30 থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা অপেক্ষা করবা। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবার এই সাইনগুলো দেখার চেষ্টা করবা। সে এখন তখনও যদি অ্যাবসেন্ট থাকে, 1 থেকে 2 ঘন্টা এতক্ষণ অ্যাবসেন্ট থাকলে পেশেন্ট কোনো সময়ই বাঁচে না, তখন তুমি শিওর হয়ে যাবে যে দ্য পেশেন্ট ইজ ডেড। ওকে, এবার আসি যে আমরা ম্যানার অফ ডেথ। আমরা জানি যে ম্যানার বা ধরন, মৃত্যুর ধরনটা 2 প্রকার, একটা ন্যাচারাল অ্যান্ড আনন্যাচারাল। সো ন্যাচারাল ডেথ মিনস ডেথ অকারিং ডিউ টু ন্যাচারাল ডিজিজ অর প্যাথোলজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, যেমন আমাদের ন্যাচারাল ডিজিজে যদি মারা যায়, কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে যদি মারা যায়, ওল্ড এজ, হ্যাঁ বয়স হয়ে গিয়েছে, এই সকল কারণে যদি মারা যায়, ঠিক আছে, এগুলো হচ্ছে কি, অর্থাৎ ইন্টেনশন ছাড়া কোনো কথা যদি মারা যায়, তাহলে সেটাকে আমরা কী বলবো, ন্যাচারাল বা স্বাভাবিক মৃত্যু বলবো। আর আনএক্সপেক্টেড ডেথ বা সাডেন ডেথ, আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বায়োলজিক্যালি, লিগালি অ্যান্ড লিটারালি অ্যান্ড অ্যাবসোলিউট অ্যান্ড ইরিভার্সেবল ইভেন্ট, এটা হচ্ছে ডেথ, সাডেন ডেথের ডেফিনেশন। ডাব্লিউএইচওর যে ডেফিনেশন আছে এটাই আমাদের মেডিকেলে ধরা হয়, এবং তোমাদের এটাই বলতে হবে, এটাই মনে রাখতে হবে যে আনএক্সপেক্টেড বা সাডেন ডেথ, অর্থাৎ কোনো একটা পার্সন মারা গিয়েছে, কখন মারা গিয়েছে, যে উইথিন 24 আওয়ার্স অফ দ্য সিমটম অ্যাপিয়ারিং। অর্থাৎ ডাব্লিউএইচও ডেফিনেশনটা কি, যে হু ডাইজ উইথিন 24 আওয়ার্স অফ সিমটম অ্যাপিয়ারিং, অর্থাৎ 24 আওয়ার্সের ভিতরে যদি কেউ মারা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি সাডেন ডেথ, ঠিক আছে। আর ফরেন্সিক ডেফিনেশনটা হচ্ছে, এটা বললেও হবে ডাব্লিউএইচও, এবং ফরেন্সিক ডেফিনেশনটা হু ডাইজ ইন মিনিটস অর ইভেন সেকেন্ডস অফ দ্য অনসেট অফ দ্য সিমটম, অর্থাৎ সাথে সাথে বা যে কোনো একটা সিমটম শুরু হয়েছে, যে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছে, এবং বুকে ব্যথার 24 আওয়ার্সের ভিতরেই যদি কোনো পার্সন মারা যায়, সেই ডেটটাকে আমরা বলবো সাডেন ডেট, অর্থাৎ হঠাৎ মৃত্যু, ঠিক আছে। সাডেন ডেটটা আমরা এখানে পড়বো, যে এই যে ডেফিনেশনটা এটাই বলবো, ডেট অকার্স which occurs suddenly or unexpectedly when a person not known to have been suffering from any dangerous disease, injury or poisoning is found dead or dies within 24 hours after the terminal onset of symptom. এখন কজেস অফ সাডেন ডেথ, অর্থাৎ একটা পার্সন হঠাৎ করে তার কি কিছু সাইন সিমটম শুরু হলো এবং 24 ঘন্টার ভিতরে মারা গেল। আমরা যে সকল পার্সেন্টের হঠাৎ করে মারা যাওয়া দেখি, যে অনেকে বলে যে একটা লোক ভালো ছিল হঠাৎ করে মারা গিয়েছে, তো এইটাই হচ্ছে সাডেন ডেথ। তো এই সাডেন ডেথের কী কী কজ? সাডেন ডেথের when a natural death is very rapid, perhaps virtually instantaneous, the cause are as follows. সো সাডেন ডেথের যে কজগুলো রয়েছে, প্রথম কজ হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। দেখো যে আমাদের সাডেন ডেথের 50% কজই কার্ডিওভাস্কুলার কজ, অর্থাৎ একটা পেশেন্ট যে মারা গিয়েছে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে পেশেন্ট মারা গিয়েছে কার্ডিওভাস্কুলারের সমস্যার কারণে, অর্থাৎ 2টা মানুষের একজনেরই এই সমস্যাটা হয়। সো মোটামুটি মোস্ট অফ দ্য কজ হচ্ছে কার্ডিওভাস্কুলার কজ, যেমন সাডেন কার্ডিয়াক ডেথ, এটাকে আমরা বলি SCD, সাডেন কার্ডিয়াক ডেথ। এখানে কি হয় যে most clinical and epidemiological purpose, as 1 hour or less between the onset of the terminal clinical event or an abrupt change in clinical status and death
A expectation is unwitnessed death in which pathologist may expand the definition of time to 24 hours after the victim was last seen to alive stable. সো মেইন কজ হচ্ছে কার্ডিওভাস্কুলার কজ 40-50% এবং সাডেন কার্ডিয়াক ডেথ। এছাড়া আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের অনেকগুলো কজ রয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমাদের জেনে রাখতে হবে আমাদের মোস্ট অফ দ্য কেজে সাডেন ডেথ হয় কার্ডিওভাস্কুলার সিস্টেমের কারণে। এবং এর কিছু কিছু কজ আছে যেমন করোনারি আর্টারি ডিজিজ সিএডি, ঠিক আছে, করোনারি আর্টারি ডিজিজ এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া করোনারি অ্যাথেরোস্ক্লোরোসিস উইথ করোনারি থ্রম্বোসিস, করোনারি অ্যাথেরোস্ক্লোরোসিস উইথ হিমোরেজ, করোনারি আর্টারি ইম্বলিজম ডট ডট ডট, সবগুলো একবার চাইলে দেখে নিতে পারো। ওকে, সো নেক্সট স্লাইডে হচ্ছে ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম। এটা হচ্ছে 15-23%, অর্থাৎ মোস্ট অফ দ্য কজ কার্ডিওভাস্কুলার কজ। এরপরে যে কজ সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের কজ, হ্যাঁ, মেইনলি লোবার নিউমোনিয়া, হ্যাঁ, অর্থাৎ আমাদের অ্যালভিওলাইতে যদি ফ্লুইড জমা হয় এটাকে আমরা বলি নিউমোনিয়া। এছাড়া ব্রঙ্কাইটিস, ব্রঙ্কো নিউমোনিয়া, হ্যাঁ, ইয়ার ইম্বোলিজম, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, এগুলোর কারণে হতে পারে। এছাড়া ডিজিজ অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজিজ সবচেয়ে কম, অর্থাৎ একটা পার্সন মারা গেলে মেইনলি কার্ডিয়াক কজেই মারা যায়। তোমরা একটা কথা মনে রাখো যে সাডেন ডেথ, অর্থাৎ হঠাৎ করে 24 ঘন্টার ভিতরে একটা পেশেন্ট মারা গিয়েছে, কোনো সাইন সিমটম শুরু হওয়ার পরেই বা সাথে সাথেই মারা গিয়েছে উইথিন সেকেন্ড বা উইথিন ফিউ মিনিটস, এটা সাধারণত কিসের কারণে হবে? এইটা হবে হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার কজ। এছাড়া আমাদের কিছু রেসপিরেটরি এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কজ আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কজ যেটাকে আমরা বলি স্ট্রোক, হ্যাঁ, আমরা জানি স্ট্রোক দুই প্রকার, একটা হিমোরেজিক, ইসকেমিক। তো সেরেব্রাল হিমোরেজ যেটা, সেরেবেলার হিমোরেজ, পন্টাইন হিমোরেজ, সাবেরাকনাইড হিমোরেজ, এই টোটাল বিষয়টি স্ট্রোকের সাথে রিলেটেড, অর্থাৎ মেইনলি স্ট্রোক। তোমরা একটা মানুষ মারা গেলেই তোমরা শোনো যে পেশেন্টটা স্ট্রোকে মারা গিয়েছে, এই জন্যই দেখতেছো স্ট্রোকটাও মোটামুটি কমন আছে। আচ্ছা, ডিজিজ অফ দ্য এলিমেন্টারি সিস্টেম, এলিমেন্টারি সিস্টেমের কিছু ডিজিজ আছে যেমন পেপটিক আলসার, টাইফয়েড, হ্যাঁ, পেপটিক ম্যালিগন্যান্সি, অ্যামিবিক ম্যালিগন্যান্সি, এছাড়া কিছু আছে পেপটিক আলসার, ইসোফেজিয়াল ভ্যারিসেস, ক্যান্সার ইসোফ্যাগাস, ঠিক আছে। এছাড়া অ্যাপেন্ডিসাইটিসের কারণে অনেক অ্যাপেন্ডিসাইটিস যখন ব্রাস্ট করে তখন মারা যেতে পারে, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, প্যানক্রিয়াটিস, এগুলো জাস্ট একটু দেখে নিবা। এছাড়া আমাদের জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট আছে 3-5%, কোনিক নেফ্রাইটিস, হ্যাঁ, তারপর নেফ্রোলিথিয়াসিস, তারপরে আমাদের টিবি, কিডনি, টিউমার্স অফ দ্য কিডনি অ্যান্ড ব্লাডার, এগুলো আছে। এরপরে মিসেলিনিয়াস কিছু কজ আছে যেমন অ্যাডিশন ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস খুবই একটা ইম্পর্টেন্ট কজ, এখানে অনেক মানুষ মারা যায়। এছাড়া হিমোক্রোমাটোসিস, হাইপারথাইরয়েডিজম, সেরেব্রাল ম্যালেরিয়া, এগুলো একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে। আচ্ছা, এবার মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ সাডেন ডেথ। ইন কেস অফ সাডেন ডেথ, it is usually not possible to certify the cause of death from an external examination of the body. অর্থাৎ আমাদের যে সাডেন ডেথগুলো হয়, এই সাডেন ডেথগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাইরের এক্সটার্নাল এক্সামিনেশন, ঠিক আছে, করে সাধারণত বুঝতে পারি না যে কজ অফ ডেথটা কীভাবে হয়। ইন অল সাচ কেসেস অ্যান অটোপসি ইজ নেসেসারি টু obviate the possibility of unnatural death. A doctor who issue a death certificate in such a case runs the risk of being accused as an accessory to crime and obstructing the course of justice should the death be found eventually due to foul play. So main কথা যে আমাদের সাডেন ডেথ, অর্থাৎ হঠাৎ করে একটা পেশেন্ট মারা গেলে যদি কোনো কজই না জানা যায় এক্সটার্নাল এক্সামিনেশন করেও, তখন কি করা হয় যে পেশেন্টকে অটোপসি করা হবে। অটোপসি মানে পোস্টমর্টেম এক্সামিনেশন করা হবে। এটা কেন করা হয়? টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ, হ্যাঁ, এটা ন্যাচারাল, আনন্যাচারাল, সাসপিশিয়াস কোনো ডেথ কি নেই এটা জানার জন্য আমাদের কী করা হয়, আমাদের যেটা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অটোপসি। সো এর ক্ষেত্রে অটোপসি করা হয়। সো ফরেন্সিক ট্যামাটোলজি এবং ডেটের মোটামুটি চ্যাপ্টার 8টা আজকে এ পর্যন্তই, ঠিক আছে। থ্যাঙ্কস টু অল। এরপরের লেকচার ইনশাল্লাহ পোস্টমর্টেম চেঞ্জ নিয়ে হবে আশা করি। যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে ভালো লাগলে সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।